সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আমেরিকার রাজনীতিতে বড় চমক হয়ে গেল নভেম্বরের 4 তারিখে, অথবা বলতে পারেন একটি ভূমিকম্প। স্পেশালি নিউ ইয়র্কের অভূতপূর্ব নির্বাচনের ফলাফল অভিজ্ঞ এবং ওয়েল ফান্ডেড অ্যান্ড্রু কোমোকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন জোহরান মামদানি। প্রশ্ন উঠতে পারে এটি সম্ভব হলো কিভাবে? জনতার রায়ের পেছনে কি কোনো বার্তা লুকিয়ে আছে? এটিকে কি ট্রাম্পের পরাজয় বলা উচিত নাকি মামদানির বিজয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, কিং মেকার প্রেসিডেন্ট ট্রাম্প, তার জাদু কি শেষ হয়ে আসছে? কেবল তাই নয়, ক্যালিফোর্নিয়ার প্রস্তাব 50 যেটি আছে এখন একটি ন্যাশনাল আলোচনার কেন্দ্র। এটি কি ট্রাম্প এজেন্ডার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ? আর গভর্নর কেভিন নিউসাম কি ডেমোক্রেটদের পরবর্তী সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী? এদিকে এক্সিট পোল দেখাচ্ছে, নভেম্বর 4 তারিখের কথা বলছি আবারও, হিসপ্যানিক ভোটাররা পুনরায় ডেমোক্রেটদের দিকে ঝুঁকছেন। কেন এই পরিবর্তন? ট্রাম্প পর্যায়ের রক্ষণশীল রাজনীতি কি তাদের খুব ভীত সন্ত্রস্ত করেছে না ক্লান্ত করে দিয়েছে? অন্যদিকে 38 দিনের আমেরিকান গভর্নমেন্ট শাটডাউন চলছে। রিপাবলিকানরাই বলছেন এটি তাদের নির্বাচনের জন্য ক্ষতির অন্যতম একটি কারণ। কিন্তু কে আসলে লাভবান এই শাটডাউনের রাজনীতিতে? সবচেয়ে প্রথম পলক ফেলবেন কে? বাংলাদেশে উত্তাপ কম নয়। আগামী নির্বাচনকে সামনে রেখে বিতর্ক গভীর হচ্ছে। আওয়ামী লীগ জাতিসংঘকে সহযোগিতা না করার ক্ষেত্রে বাংলাদেশ আসন্ন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। নতুন প্রশ্ন তুলছে, এটির রাজনীতির লাভ বা ক্ষতির কোথায় সেটিও আমরা দেখব। এদিকে সহিংসতা বাড়ছে বাংলাদেশের নেপথ্যে কে? আওয়ামী লীগ নাকি আঞ্চলিক শক্তি হিসেবে পরিচিত ভারতের ভূমিকা আছে সেটিও আমরা আলোচনায় রাখবো। গণপ্রক্রিয়ায় এই গণতন্ত্রের ব্যাপারে বাংলাদেশের বিরোধীরা ঐক্যবদ্ধ নয়, সবাই এখন বিরোধী দল, কেউ সরকারি দল নয়। তাহলে এই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে রাখা উচিত নাকি বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব? এটি একটি প্রশ্ন থাকবে। বাস্তব আশঙ্কা হচ্ছে বাংলাদেশে কি বড় ধরনের সহিংসতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ? এসব প্রশ্ন, বিশ্লেষণ এবং প্রভাব আজকের পুরো অনুষ্ঠানে থাকবে। আমার সাথে যোগ দিচ্ছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক, গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, স্বাগত জানাচ্ছি আপনাকেও। চলুন আমরা অনুষ্ঠানটি শুরু করি। প্রথম পর্যায়ে আমরা নিউ ইয়র্ক নিয়ে একটু কথা বলবো, বেশ কিছু কথা বলবো, একটু নয়। হাসান ফেরদৌস, আপনার কাছ থেকে আমি শুরু করব। অ্যান্ড্রু কোমোর অত্যন্ত অভিজ্ঞ সাবেক গভর্নর, অনেক বড় বড় সংগঠন তার সাথে ছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন, আর্থিকভাবে ওয়েল ফান্ডেড। তারপরে তিনি হেরে গেলেন কেন? এটি একটি বড় প্রশ্ন অনেকের মনে। কোথায় তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন বলে আপনি মনে করেন? আসলে কি তাই কিনা? আর এই বিজয়টি যেটি আমরা দেখছি, এটি কি নিউ ইয়র্কের রাজনীতির সংস্কৃতি যেটি আছে সেটিতে কি বড় কোনো পরিবর্তনের সংকেত দিচ্ছে, নাকি ডেমোক্রেটিক পার্টিকে একটি সংকেত দিচ্ছে, নাকি শুধু উনি ব্যক্তিগত কারিশমাতেই জয়ী হয়ে গেলেন? হাবিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। পাটোয়ারি ভাই, দেখে ভালো লাগছে। সবাইকে শুভ সন্ধ্যা। হাবিব ভাই, আপনি নিজেই অনেকগুলি ব্যাখ্যা কিন্তু আপনার প্রশ্নের মধ্যেই অনেক উত্তর আপনি প্রশ্ন দিয়ে দিয়েছেন। আমি আপনি এভাবে বলি, নানা কারণ আছে যে কারণে জিতেছেন, কিন্তু আসলে এই ভোটটি ছিল আশার পক্ষে, এ ভোট ফর হোপ। এবং এটা একটা ভোট এগেইনস্ট ফিয়ার অ্যান্ড হেট। আপনি বললেন অ্যান্ড্রু কোমো প্রায় $40 মিলিয়ন খরচ করেছেন মামদানিকে একজন মুসলমান এবং ইহুদি বিদ্বেষী বলে প্রমাণ করতে। তা সে 7 দিন তিনি বলার চেষ্টা করেছেন যে মামদানি ক্ষমতায় আসলে, মেয়র হলে আর একটা 9/11 হবে। এই যে বিদ্বেষ, এই যে ঘৃণা, তা বুমেরাং হয়ে তা ফিরে আঘাত করেছে অ্যান্ড্রু কোমোকে। আমি বলছি এটা আশা কেন? এই তরুণ রাজনীতিক, যার মাত্র বয়স 34, দক্ষিণ এশীয়, মুসলমান, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, আনঅ্যাপোলজেটিক্যালি তিনি বলেছেন আমার যে পরিচয়, এই নিয়ে আমার কোনো লজ্জা নেই বলতে। আমি একদিকে একজন
দক্ষিণ এশিয়া একজন ব্রাউন, একজন বাদামি রঙের মানুষ, আমি একজন মুসলমান, আমি একজন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক। আমার কোনো লজ্জা নেই বলতে। তার মানে আমার চোখে মনে হচ্ছে যে এই লোকটি অথেন্টিক। নিজের রং তিনি বদলাচ্ছেন না অন্য রং দিয়ে ঢেকে। যেমন তিনি তেমন টাকা পেয়েছি আমরা। কি করে জিতলেন তিনি তাহলে? আমি বলবো 5টা কারণ, 6টা কারণ ইনফ্যাক্ট। প্রথম 5টা টেকনিক্যাল। 1 নম্বর, তিনি জিতেছেন তার ফোকাসের জন্য, অ্যাফোর্ডেবিলিটি। তিনি শুরু থেকে বলছেন তার প্রধান ইস্যু হচ্ছে এই শহরটাকে নিম্নবিত্ত মানুষের জন্য অধিক বসবাসযোগ্য করে তোলা। আপনারা জানেন তার কর্মসূচি, আমি তা রিপিট করতে চাই না। তার ফোকাস অন ইকোনমি। আপনার মনে আছে ক্লিন্টনের সময় 1992-তে বিখ্যাত স্লোগান, ইট ইজ ইকোনমি স্টুপিড, নিশ্চয়ই মনে আছে। ইট ইজ স্টুপিড ইকোনমি, ইট ইজ ইকোনমি স্টুপিড। ঠিক এক্স্যাক্টলি একই জিনিস করেছেন মামদানি, লেজার ফোকাস অন দ্য ইস্যু অফ ইকোনমি। এটা 1 নম্বর। 2 নম্বর, অভূতপূর্বভাবে তিনি এই শহরের তরুণদের মোবিলাইজ করেছেন। আমরা কি বলি, তরুণরা রাজনীতিতে ইন্টারেস্টেড না, তরুণরা ভোট দিতে যায় না, তাদেরকে সংগঠিত করা যায় না। জোহরান মামদানি প্রমাণ করলেন সবই মিথ্যা। যদি একজন অথেন্টিক ক্যান্ডিডেট দাঁড়ান যে তরুণদের কণ্ঠস্বরকে রিফ্লেক্ট করবে, তাদের স্বপ্নকে রিফ্লেক্ট করবে, তার পেছনে তরুণরা দাঁড়াবে। প্রথমবারের মধ্যে 1,03,000 ভলেন্টিয়ার্স, বিনা বছরে ভলেন্টিয়ার্স মামদানির জন্য এই শহরের প্রায় প্রতিটি ঘরে নক করেছেন। আমার বাড়ি থাকি কুইন্স ভিলেজে, আমার বাড়িতে 5 বার এসছে, এবং নানা বয়সে, নানা রকমের মেয়েরা এসছে, ছেলেরা এসছে, হিজাব পরে মেয়েরা এসছে, হাফ প্যান্ট পরে ছেলেরা এসছে। তার মানে অভূতপূর্ব নব প্রজন্মের জাগরণ ঘটেছে। এটা 2 নম্বর ফ্যাক্টর। 3 নম্বর ফ্যাক্টর, মামদানি কে? মামদানি একজন অ্যান্টাই ইস্টাবলিশমেন্ট ক্যান্ডিডেট। ডেমোক্রেটরা ক্লান্ত হয়ে পড়েছে এই পুরনো মুখ দেখতে, এই সুমার, এই জেফরিদের দেখতে, যারা একই রাজনীতি বারবার ঘুরে ফিরে আমাদের করছে। গত 2 বছর আমরা কি দেখি, গাজা প্রশ্নে তাদের যে অবস্থান, যে অভাবিত, মানে আমাদের ভাবনার উচিত। যেখানে গাজায় 2 বছর ধরে চলছে একটা গণহত্যা, আমাদের ডেমোক্রেটিক ইস্টাবলিশমেন্ট ব্যর্থ হয়েছে সে গণহত্যাকে গণহত্যা বলে চিহ্নিত করতে। মামদানি স্পষ্ট করে বলেছে যা ঘটছে আছে গাজায় গণহত্যা। তিনি কথা বলেছেন, যদি বিবি নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, নিউ ইয়র্কে আসেন, তাকে আমি গ্রেফতার করব, কারণ তার নামে আইসিসি, আন্তর্জাতিক অপরাধ আদালত, তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ভুলে যাবেন না যে ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ সদস্য ইসরায়েলি লবি এই প্যাকের কাছ থেকে পয়সা নেয়, এবং সেই পয়সা খাওয়া ডেমোক্রেটের বিরুদ্ধে এটা ছিল একটা বিদ্রোহ। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, ক্লিয়ার আইডিওলজি। আমি আগে বলেছি, মামদানি বলেছেন আমি একজন প্রোগ্রেসিভ ডেমোক্রেট, আনঅ্যাপোলজিটিক্যালি, এবং বারবারই তিনি তার প্রোগ্রেসিভ এজেন্ডাকে সামনে তুলে ধরেছে। ফলে তরুণদের সামনে ছবি ছিল এই লোকটি কে, তার কি আদর্শ, ক্লিয়ার আইডিওলজি। এন্ড ফাইনালি এটা বলতে হবে যে তার প্রতিদ্বন্দ্বী ছিল খুব দুর্বল। অ্যান্ড্রু কুম একজন দুর্বল ক্যান্ডিডেট। তিনি স্ক্যান্ডালের কারণে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি যে ক্যাম্পেইন করেছেন সেই ক্যাম্পেইনটা মোটেই খুব সুসংগঠিত ছিল না। কেউ বলবে না যে খুব এফেক্টিভ ক্যান্ডিডেট ছিল। পয়সা ছিল, অনেক টাকা তিনি খরচ করেছেন, বড় লোকরা তার পক্ষে ছিল, ডোনাল্ড ট্রাম্প সাহেব তার পক্ষে ছিল, কিন্তু খুব এফেক্টিভ ক্যাম্পেইন ছিল না। এই 5টি মূল কারণ। কিন্তু সবচেয়ে বড় কারণ যেটা আপনি একটু উল্লেখ করেছেন, তা হচ্ছে এই ভোটটা ছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি ভোট। শুধু নিউ ইয়র্কে নয়, সারা দেশ জুড়ে 4 তারিখে যে নির্বাচন হয়েছে, প্রায় প্রতিটি নির্বাচনে ডেমোক্রেট জিতেছে। এই মেসেজ তারা দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প, তুমি 10 মাসে যা করেছো তা সমর্থন করি না। তুমি শহরে শহরে সৈন্য পাঠাচ্ছ, আমেরিকার শহরে সামরিক বাহিনী ঘুরে বেড়াচ্ছে, লোককে গ্রেফতার করছে। তোমার ট্রেড ওয়ারের কারণে দ্রব্যমূল্য বেড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতা এসেছেন কোন যুক্তিতে মনে আছে নিশ্চয়ই আপনাদের? তার প্রধান ফোকাস ছিল ইকোনমি। উনি আমাদের কি প্রমিস করেছিলেন, জিনিসপত্রের দাম কমবে, কমেছে? দাম তো কমেনি, ধরাচড়া বাইরে চলে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তার যে ইমিগ্রেশন ক্র্যাকডাউন, এটা আমেরিকার সুস্থ ভদ্র গণতন্ত্রী মনা মানুষ গ্রহণ করতে পারছে না। এই
5টি প্লাস 1 6টি কারণে মামদানি জিতেছে, তাকে অভিনন্দন। জি, হাসান ফেরদৌস, আমি আরেকটি বিষয় আপনার নজরে নিয়ে আসি, আর এবং মহসিন পাটোয়ারি আপনিও যোগ দিতে পারেন। সেটি হচ্ছে, ভাবা যায় আমেরিকান সোলজার আমেরিকার রাস্তায় আমেরিকান নাগরিকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মানে আমেরিকান রিজার্ভ, এটি অকল্পনীয় একটি ব্যাপার। তাদের ডিপ্লয় করা হয় দেশের বাইরে, এটি একটি ব্যাপার। হাসান ফেরদৌস, আপনি অনেক কথা বলছেন, একটি কথা কি আমি আপনার অ্যাটেনশন নিয়ে আসতে পারি কিনা? অনেকেই বলছেন এখন জোহরান মামদানি জয়ী হয়েছেন, বিলিয়নিয়ার সব চলে যাবে, দেখবো সিটি কিভাবে চলে। এনি কমেন্টস অন দ্যাট? নিউ ইয়র্কে আমরা কেন আসি? নিউ ইয়র্ক কি ওকলাহোমা সিটি? নিউ ইয়র্ক কি কার কথা বলবো, যে কোনো অন্য কোনো শহর নিউ ইয়র্ক তুলনা করা যায় না। নিউ ইয়র্ক বিশ্বের রাজধানী। নিউ ইয়র্কে আলাদা 4 ব্যাগটা আছে। এক, সবচেয়ে বড় কথা, এই শহরের ইনফ্রাস্ট্রাকচার, যেই ইকোনমিক, কালচারাল, পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এই শহর, সেই ইনফ্রাস্ট্রাকচারে আপনাকে টেনে আনবে এই শহরে। কেমন? ওয়াল স্ট্রিট কি ভেঙে যাবে? ওয়াল স্ট্রিট কি নিউ ইয়র্ক থেকে চলে যাবে টেক্সাসে? কিছু লোক যাবে, কিছু লোক গেছে, এতে কোনো সন্দেহ নেই। কিছু লোক টেক্সাসে বা ফ্লোরিডা চলে গেছে, তারা যাবে। তার মানে এই না যে এটা হোলসেল এক্সোডাস হবে, আমার বিশ্বাস হয় না। আর যদি যায়ও অনেকে, আমি বলবো এই শহর ক্যান সার্ভাইভ অ্যান্ড উইল সার্ভাইভ। ইয়াস, আমি আপনার সাথে একমত। এবং যে বিলিয়নিয়াররা কেন নিউ ইয়র্কে ইনভেস্ট করে থাকেন, কারণ সবচেয়ে বেশি রিটার্ন পান এখান থেকে। দ্যাটস নট পসিবল ইন ওকলাহোমা সিটি, দ্যাটস নট পসিবল ইন অ্যালাবামা। এবং এটি হচ্ছে সত্যিকার কথা। এনিওয়ে, আমি জাস্ট ভেবে দেখেন, এই 6টা বেজেছে, 7টা বেজেছে, অফিস থেকে বেরিয়ে আপনি কোথায় যাবেন? আপনার জন্য কি আছে? ইউ ক্যান গো টু ব্রডওয়ে, দ্য বেস্ট রেস্টুরেন্টস ইন দ্য কান্ট্রি। ইয়া, আপনি যে বসে এক জায়গায় 1 কাপ চা খাবেন, হ্যাঁ, 1 কাপ কফি খাবেন, 1 গ্লাস হুইস্কি খাবেন, Yeah. কোথায় যাবেন আপনি? ওকলাহোমা সিটিতে যাবেন আপনি, না নিউ ইয়র্কে যাবেন, Yeah. ম্যানহাটনে যাবেন? কোনো তুলনা হয়? প্রশ্ন কোয়ালিটি অফ লাইফের তুলনা হয় কোনো? আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি। বলা হচ্ছে ট্যাক্স স্ট্রাকচার, যে ট্যাক্স স্ট্রাকচার প্রপোজ করেছে মামদানি, নিউ জার্সির তুলনায় মাত্র 2% বেশি। এক কম্পারেবল স্ট্রাকচার। মিলিনিয়ারদের তিনি 1% অতিরিক্ত ট্যাক্স আরোপের কথা বলেছেন। এমন সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন কিন্তু হবে না যার ফলে সবাই হোলসেল এই শহর থেকে পালাবে। রাইট, অর্থাৎ বাতুলতা, সোজা কথা। আমরা সহজ ভাষায় বসে থাকি, আসলে কোনো যুক্তি না পেলে খোরা যুক্তি একটি নিয়ে হাজির হওয়া, এরকম একটি ব্যাপার। এনিওয়ে, আমি মহসিন পাটোয়ারি যাচ্ছি আপনার কাছে। কিছুক্ষণ আগে শুনলেন হাসান ফেরদৌস বলছিলেন যে এটি ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়ার একটি ব্যাপার, যে গত 10 মাসে তোমার যে অবস্থা আমরা দেখেছি এটি গ্রহণযোগ্য নয়। সো এটিকে কি ডোনাল্ড ট্রাম্পের পরাজয় বলবেন আপনি? এটি একটি ব্যাপার। আর অনেকেই সন্ধিয়ান এখন, যে ট্রাম্প নিজেও বলেছেন উনি ব্যালেটে না থাকার কারণে হেরে গেছেন। দিস ইজ অফ ইয়ার ইলেকশন, হি ইজ নট সাপোজ টু বি অন ব্যালেট, বাট হিজ ওয়ার্ড শুড বি গুড এনাফ। তাহলে ট্রাম্প ম্যাজিক এটি কি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, নাকি এটি শুধুমাত্র বড় শহরগুলোতে এই প্রবণতা হবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এ ব্যাপারে ফেরদৌস ভাই যে আর্গুমেন্ট বা যুক্তি দিয়েছেন, আমি তার সাথে একমত। এটা আমার মনে হয় যে, আমি বিশ্বাস করি ওনার সাথে একমত, যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কার্যক্রম, উনি যা প্রমিস করেছেন সেভাবে উনি ডেলিভার করতে পারেন নাই, এবং ওনার অনেকগুলো কথাবার্তা প্রেসিডেন্সিয়াল না। এই জিনিসগুলা কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে বলেই আমার মনে হয় এটা ফিরে আসছে। কারণ আপনি হিসপ্যানিক পপুলেশন দেখেন, বিশেষ করে ব্রঙ্কসের দিকে যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছে, তাদের মধ্যে বিশেষ করে ইয়াংরা, তারা মামদানিকে ভোট দিয়েছে। তো আমি ফেরদৌস ভাইয়ের সাথে একটা আমি যোগ দিতে চাই, যে উনি যে 103 বা 104 হাজার যে ভলান্টিয়ার বলেছেন, যে 3.1 মিলিয়ন ডোর নক করেছে, তারা যে 4.5 মিলিয়ন ফোন কল করেছে, তারা যে 2.7 মিলিয়ন টেক্সট মেসেজ পাঠিয়েছে, এই যে অর্গানাইজড গ্রুপ, it is incredible, it is unbelievable. In addition to that, he is an excellent communicator. মিডিয়াকে কিভাবে ডিল করে, কোন সময় ডজ করে নাই কোশ্চেনে, স্ট্রেট ফরওয়ার্ড, প্রত্যেকটা প্রশ্নের তার কাছে উত্তর আছে। He has a great appearance. Some commentators even mention whatever question you ask, right or wrong, he will smile. Right? এই যে একটা attractive personality, right?
এটা একটা ভেরি গুড আর কি, এবং তার ইয়থ এনার্জেটিক অ্যান্ড লাইকেবল পার্সোনালিটি তাকে এই ইয়ং পপুলেশনকে তার চতুর্দিকে অ্যাসেম্বল করতে তাকে সাহায্য করেছে। এইসব এই কতগুলো কারণ আছে। আর যেটা বললেন, আমি প্রফেসর পিঙ্কেস্টাইনের একটা ভিডিও দেখছিলাম কিছুদিন আগে, বলছে মাই অ্যাডভাইস টু মামদানি about 3 months ago. উনি বলেছে প্লিজ স্ট্যান্ড ইউর সেলফ, রাইট, ডোন্ট কম্প্রোমাইজ। করবিন আর ব্রিটেন কথা বলছে, সেই কম্প্রোমাইজ, হি লস্ট, ডোন্ট কম্প্রোমাইজ, বি ইউর সেলফ। অ্যান্ড মামদানি শেষ পর্যন্ত হি ওয়াজ হিমসেলফ, হি প্রুভড হিমসেলফ, হি ক্লিয়ারলি সেড আই এম এ মুসলিম, হি ক্লিয়ারলি সেড হিজ পজিশন অ্যাবাউট ইসরায়েল, হি ক্লিয়ারলি সেড হিজ ইকোনমিক মেসেজ, যে হারুক বা জিতুক সে বলে আসছে। এবং এই কনসিস্টেন্সিটা তার সমর্থকদের মধ্যে আমার কাছে বিশেষ করে আমি মনে করি সে ফ্লিপ ফ্লপ করে নাই, রাইট। এটা আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হয়েছে। সে সাকসেসফুল কতটুকু হবে না হবে সেটা পরের কথা, বাট হি শোড দি পিপল, হি ক্রিয়েটেড দি হিস্ট্রি ইন দিস ওয়ার্ল্ড বিকজ অফ দি ইয়াংগেস্ট mayor in first 100 years, and he was the first Muslim, and he is a, as I said, no mayor, nobody thought about even 2-3 decades that একটা ইসরায়েল সম্পর্কে পজিটিভ একটা পজিশন না নিলে নিউ ইয়র্কের মেয়র হওয়া যাবে না, কারণ নিউ ইয়র্কে হিউজ পপুলেশন অফ জুইশ ভোটার আছে, রাইট। এই জিনিসটা, এই যে মিথগুলা, এই মিথগুলা সে ভাঙছে। এখন রেকর্ড পরিমাণ ভোটার, সে 1969-89 এর পরে এত বেশি ভোটার নাই। এই সবগুলো মিলে এখন ওই ফেরদৌস ভাই যে কথাটা বললেন, ইফ ইউ আর অথেন্টিক, if you believe in you can create miracle. That's what happened. এবং এটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি শক্তিশালী একটা জিনিস আছে। আরেকটা কথা বলি, প্রেসিডেন্ট ট্রাম্প যত কথাই বলুক না বলুক, প্রেসিডেন্ট ট্রাম্প এইভাবে কথা বলেন। উনি যে থ্রেট গুলো দিয়েছেন কোয়েশ্চেন ভোটার গুলো নেওয়ার জন্য, এখন ইজ এন ডিফারেন্ট সিনারি। হি ক্যানট অ্যাবান্ডন নিউ ইয়র্ক সিটি, রাইট। হি ক্যানট say that I cannot give federal grant. It is not his money. It's taxpayers' money. It's বরাদ্দ করা হয়েছে কংগ্রেস দেয়া। আপনি প্রেসিডেন্ট ওবামার একটা ভিডিও দেখেন রিসেন্টলি, আমি গতকাল মনে হয় দেখতেছিলাম একটা ভিডিও। হি ক্লিয়ারলি আর্টিকুলেটেড দিস। এই জিনিসগুলো থাকবে না, উনি দেখবেন ওনার তো প্রপার্টি এখানে আছে। ইউ উইল সি হি সফটেন, হি উইল ওয়ার্ক। দ্যাটস হাউ হি ডাজ। ট্যারিফের ব্যাপারও তাই করবে, এটার ব্যাপারও তাই করবে। তাই সো মানে নভেম্বর 4 যদি ভূমিকম্প, আমি শুরুতে বলেছি একটা ভূমিকম্প, রাজনৈতিক ভূমিকম্প রিপাবলিকান পার্টির জন্য। আই মিন ইভেন জর্জিয়াতে 2টি সিট জিতেছে ডেমোক্রেটরা, আনবিলিভেবল। এবং ইন ভার্জিনিয়া 18 out of 18, 18-এর মধ্যে 18টি যারা জয়ী হয়েছেন, অকল্পনীয় ব্যাপার। এর মধ্যে একটি খবর ধামাচাপা পড়ে গেছে, ডিক চেনি, হি ডাইড, গুড হি ডাইড, হিজ হ্যান্ডস আর ফুল অফ ব্লাড of Muslim people. It's one more bad and evil people gone from the world, which is good for us. Good he died. Anyway, I know it sounds harsh, but I could have been even harsher, but I'm trying not to. Okay, just like that guy, what's his name? He was the Secretary of State, died last year. Henry Kissinger. One more idiot died. So it's just a list of tallies. Anyway, but at the same time, you have Barack Obama. Nancy Pelosi also announced retirement. Good for her. 40 years in politics is not good. And এই মহিলা তো এখনকার নতুন প্রজন্মের সাথে কানেকশনই তৈরি করতে পারবে না বলে আমি মনে করি। আপনারা জানাবেন আপনারা কি মনে করেন। এনিওয়ে, আমি একটু ক্যালিফোর্নিয়ার দিকে যাব। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। তার আগে একটু কথা বলি আমরা হিসপ্যানিক ভোট। আমি আসছি। আচ্ছা, তাহলে আমরা একটু হিসপ্যানিক ভোট নিয়েই কথা বলি। চলুন, ঠিক আছে, আমি সেটি যাব। এক্সিট পোলের দিকে দেখছিলাম, আপনার সাথেও কথা হয়েছে ব্যাপারটিতে নিয়ে, যে হিসপ্যানিক ভোটাররা ডেমোক্রেটিক পার্টির দিকে ফিরেছে। এবং এখন প্রশ্ন হতে পারে কেন? এটি কি নতুন কোনো বার্তা দিচ্ছে ডেমোক্রেটিক পার্টিকে? এবং এটার ফলাফল কি আমরা 2024 সালে, দুঃখিত 2028 সালে দেখতে পাবো? এটি যদি একটু আমাদেরকে একটু ব্যাখ্যা করুন। ভাই, একটা জিনিস মাথায় রাখবেন যে হিসপ্যানিকরা বাই নেচার কিন্তু কনজারভেটিভ, বাই নেচার। অধিকাংশ ক্যাথলিক যারা দক্ষিণ থেকে এসছে, মেক্সিকো বা সেন্ট্রাল আমেরিকা, অধিকাংশ খুব কনজারভেটিভ। ফ্যামিলি ভ্যালুজ যেটাকে বলি আমরা, আমেরিকা যেটা খুব বলা হয় ফ্যামিলি ভ্যালুজ, ক্রিশ্চিয়ান ভ্যালুজ তারা প্রমোট করে। ফলে হিসপ্যানিকরা আসলে রিপাবলিকানদের ন্যাচারাল অ্যালাই।
হিসপ্যানিকদের ন্যাচারাল অ্যালাই হচ্ছে কি কোনো সন্দেহ নেই রিপাবলিকানদের। এবং 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 প্রেসিডেন্ট ট্রাম্প 2024 সালের নির্বাচনে ক্যাপিটালাইজ অন ইট। হুম প্লাস প্লাস যেহেতু হিসপ্যানিকরা সবচাইতে কম সুবিধাভোগী শ্রেণী গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রে, ইকোনমি ইজ এ বিগ ফ্যাক্টর ফর দেম। জিনিসপত্রের দাম কেমন, চাকুরির কি অবস্থা কেমন, ফলে 24 সালের মাটিটা ছিল একদম উর্বর ফর হিসপ্যানিক্স টু ভোট ফর দ্য রিপাবলিকান, Yeah. এন্ড ইট হ্যাপেন্ড। মাস এক্সোডাস ঘটেছিল 24 সালের নির্বাচনে টুয়ার্ডস রিপাবলিকান। Right. উল্টা রিভার্সাল দেখতে পাচ্ছি আমরা। আপনি জাস্ট একটা জায়গায়, পার্টনার ভাই ব্রঙ্কসের কথা বলেছেন, আমি ব্রঙ্কস থেকে দূরে যে একটু নিউ জার্সিতে যাই, হাডসন কান্ট্রির কথা আপনি কালকে আমাকে বলছিলেন, অথবা পাসাইক কান্ট্রিতে বলা যাক, এখানে 40% অ্যাবাভ 40% হিসপ্যানিক বসবাস, এবং এই দুই জায়গাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব 24 সালে জিতেছিলেন। এবার দেখছি আমি অন অ্যান অ্যাভারেজ 20% প্লাস গেইন করেছে ডেমোক্রেটরা এই দুই জায়গায়, 20% গেইন করেছে তারা এই দুই জায়গায়। ভার্জিনিয়াতে মোনাসা পার্ক কাউন্টি দেখতে পাচ্ছি আমরা 40%, 42% ইনফ্যাক্ট সুইং হয়েছে, 42% সুইং। এক দল থেকে আরেক দলে ভোট তারা দিচ্ছে। মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে, এক হচ্ছে ইকোনমি, তার চেয়ে বড় কারণ ইমিগ্রেশন। ইমিগ্রেশন যে ক্র্যাকডাউনের কথা একটু আগে বললাম আমরা, মূল টার্গেট কারা? হিসপ্যানিকরা। টার্গেটটা দুভাবে হচ্ছে, একটা হচ্ছে যে ফিজিক্যালি আমাদের ধরে নিয়ে যাচ্ছে, ফিজিক্যালি হিসপ্যানিকদের ধরে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর তার চেয়ে বড় কথা, সারা দেশ জুড়ে যে ক্যাম্পেইনটা, হিসপ্যানিক মানি ইলিগাল, ইয়া হিসপ্যানিক মানি ইলিগাল, এই যে অলমোস্ট গ্লোবাল একটা শেমিং এর ব্যবস্থা, যে ক্যাম্পেইন চলছে, হিসপ্যানিকরা গ্রহণ করতে পারেনি। এবং সে কারণেই আমরা এই ম্যাসিভ সুইং দেখতে পাচ্ছি আমরা হিসপ্যানিকদের মধ্যে। আমেরিকার যে ইলেকটোরেট কি ডিস্ট্রিক্টগুলিতে, এই পকেটগুলি ভেরি ইম্পর্টেন্ট। আলটিমেটলি এই পকেটগুলি ডিটারমিন করবে কিন্তু পরবর্তী নির্বাচন আউটকাম। আপনি বললেন যে 28 সালে কি করবে, তার আগে ভাবি মিড টার্ম কথা ভাই, 28 সাল তো আরো পরে। লেটস থিঙ্ক অ্যাবাউট দ্য মিড টার্ম। ট্রাম্প সাহেব একটা ভালো কথা বলেছেন, তিনি বলেছেন কি কেন হারলো, উনি বলেছেন আমি এক হচ্ছে আমি ব্যালটে নাই, আর দুই শাটডাউনে আমরা পরে হয়তো কথা বলছি আমরা। কিন্তু ট্রাম্প সাহেব অ্যাডমিট করছেন কি, নির্বাচনে ব্যালটে আমার নাম নেই। আসলে নাম আছে, কিন্তু নাম না থেকেও তিনি অদৃশ্য ক্যান্ডিডেট, এর কোনো সন্দেহ নাই। অ্যাবসলিউটলি। বাট যে ধরেও নেই যে তার নাম নেই, উনি অ্যাডমিট করছেন যে উনি তার কোনো নির্বাচন করবেন না, উনি তো আগামী বছরের নির্বাচন থাকবেন না, পরের বছর নির্বাচন থাকবে, মানে তার নাম তো আর কখনো থাকবে না ব্যালটে। Right. And if that is the case, and if that is the only reason why Republicans win by having him on the ballot, তাহলে রিপাবলিকান কোন নির্বাচনে জিতবে না। যদি আমরা মেনেই নেই ট্রাম্পের কারণে জিতেছে রিপাবলিকানরা, তাহলে ট্রাম্প থাকছেন না, রিপাবলিকানরা জিতবে না। দ্যাটস ভেরি সিম্পল। আমি দেখতে পাচ্ছি যে there is a clear sign of a blue wave। যদি এই নির্বাচনের ভাবি আমরা, আরো সামনের কথা পরের কথা, এই 4 তারিখে যে নির্বাচনটা ঘটলো, there is a clear blue wave। বেস্ট এক্সাম্পল হচ্ছে কি পেনসিলভেনিয়া, যার কথা আমরা একবারও বলিনি। পেনসিলভেনিয়ায় ইট ইজ ট্রেন্ডিং রেড, যেমন এক সময় ব্লু ছিল, ব্লু থেকে ক্রমান্বয়ে পার্পল, রেড দেখতে পাচ্ছি আমরা। এই রাজ্যে 3 জন রিপাবলিকান ডেমোক্রেটিক সুপ্রিম কোর্ট জাস্টিস কোন নির্বাচনের জন্য দাঁড়িয়েছিলেন, এবং তাদের বিরুদ্ধে হেভি ক্যাম্পেইন করেছে রিপাবলিকান, ইনক্লুডিং প্রেসিডেন্ট ট্রাম্প। কারণটা কি, আগামী নির্বাচনে পেনসিলভেনিয়া কত নির্বাচনেও সুপ্রিম কোর্ট উইল প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল, কোর্ট উইল প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল। এবং যেহেতু এই 3 জনের কারণে সুপ্রিম কোর্টটা কিন্তু ডেমোক্রেটিক প্রভাবিত ভাবা হয়, এই 3 জনই কিন্তু বড় ভোটে ফিরে এসছেন। ফাইনাল এলিমেন্ট হচ্ছে গিয়ে ক্যালিফোর্নিয়া, যেটা আপনি বলতে যাচ্ছেন। আমি জাস্ট শুরুটা বলি, আপনি আসুন বলবো আমি। ক্যালিফোর্নিয়াতে ক্লিয়ারলি ওয়াজ এ ভোট এগেইনস্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াই? ইট ওয়াজ ইন রেসপন্স টু ট্রাম্পস রিডিস্ট্রিক্টিং এফর্ট ইন টেক্সাসে করছেন, 5টা সিট করছেন, তার রেসপন্সে গেভিন নিউসাম বলছে ঠিক আছে তুমি করছো, আমিও করব। তার মানে ইটস আ চ্যালেঞ্জ, ডিরেক্ট চ্যালেঞ্জ টু ডোনাল্ড ট্রাম্প। এবং আলটিমেটলি কে হারলো, কে জিতলো, উত্তর আপনারা জানেন। ইয়াস, এবং আমি আসছি এই প্রসঙ্গে আপনার কাছে।
মহসিন পাটোয়ারি, আপনি এই যে মানে প্রপোজিশন 50 যেটি আমরা ক্যালিফোর্নিয়াতে দেখলাম, এটির তাৎপর্যটি যদি আমাদেরকে আপনি একটু বুঝিয়ে বলুন। এটি কি শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার জয়, নাকি এটি একটি রাজনৈতিক বার্তা ফর রিপাবলিকান পার্টি? এটা একটু আপনাকে ধন্যবাদ। একটু এটা এটা মিক্স আমি বলবো। একটা জিনিস হলো কি, ক্যালিফোর্নিয়া ইজ এ ডেমোক্রেটিক স্টেট, ডেমোক্রেটিক ডমিনেন্ট স্টেট। ওখানে ওই জেরিমেন্ডারিং এর মাধ্যমে যে জিনিসটা করা হলো, সেই জিনিসটা পদ্ধতি ঠিকই বলেছেন। এটা হলো টেক্সাসে যেভাবে করেছে তার একটা প্রতিবাদে এই জিনিসটা করেছে, এবং এই জিনিসটা তো সুন্দরভাবে করেছে। নির্বাচন মাধ্যমে ইভেন 3 মাস আগেও চিন্তা করতে পারে নাই যে এই প্রপোজিশনটা জিতে আসবে এইভাবে, কিন্তু এটা সুন্দরভাবে জিতে আসছে। এতে করে তারা কয়েকটা জিনিস গেইন করলো। এখন এই জিনিসটা বিভিন্ন রেড যে স্টেট গুলো আছে, রেড স্টেট গুলোতে ওই রিপাবলিকানরা কিছু এইভাবে যে রিমাইন্ডারিং এর মাধ্যমে কিছু গেইন করতে পারে, আর ডেমোক্রেটিক স্টেট গুলোতে সেটা করতে পারে। এবং নিউ ইয়র্কের বাই ল যেটা যে রিমাইন্ডারিং করা যাবে না, এটা একটা প্রসেস আছে। সুতরাং আমি মনে করি এটা হোল কান্ট্রিতে কতটুকু ইম্প্যাক্ট করবে বলা মুশকিল এই মুহূর্তে। তবে এট দি এন্ড অফ দি ডে ইট ক্যান বি এ লিটল বিট মোর মেবি টুয়ার্ডস ডেমোক্র্যাট যেতে পারে ইভেনচুয়ালি। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা যারা দেখছেন, যেই প্রপস 50 আমরা নিয়ে করছি, প্রপোজিশন 50, এটি আসলে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের মাধ্যমে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আগামী মিড টার্ম ইলেকশনে 5টি সিট যাতে তারা বেশি পান ইন দ্য হাউস। তাতে কি হবে, তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবেন এই হাউসটি, এই কক্ষটি, এবং তারা যা খুশি তাই করতে পারবেন। কিন্তু এটি আইন বহির্ভূত, অনেকটা গায়ের জোরে করে নেওয়া টেক্সাসে। অনেকেই মানা করেছিলেন, ইভেন রিপাবলিকান দলের পক্ষে থেকে অনেকে বলেছেন এটা করা ঠিক হবে না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এটা করলেন এবং গায়ের জোরে করলেন, এবং তিনি মনে করেছিলেন এটির বিরুদ্ধে কোনো প্রস্তাবনা আসবে না, এবং তিনি অনায়াসেই তার দল আগামী মিড টার্ম ইলেকশনে খুব ভালো অবস্থানে থাকবেন এবং যা ইচ্ছা তাই করবেন, যেটি এখন উনি করছেন। কিন্তু ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম একটি পদক্ষেপ নিলেন, এবং অনেকেই সমালোচনা করেছেন এই পদক্ষেপটি। কিন্তু যেটি আমরা বুঝতে পারলাম যে তুমি যদি এটি করো, তাহলে কিন্তু এই কংগ্রেশনাল ওয়ার শুরু হয়ে যাবে, রিডিস্ট্রিক্টিং বিভিন্ন শুরু হয়ে যাবে। তোমরা যেটা করবা আমরাও সেটা করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি একেবারেই ঠিক না। এই কাজটি শুরুই হওয়া উচিত ছিল না, কারণ মানুষের ম্যান্ডেটে প্রতিনিধি নির্বাচন করা হয় ইলেকশনে। যখন এই কাজটি করা হয়, তখন মানুষের ম্যান্ডেটকে এড়িয়ে কিভাবে ফাঁক তলে আমি যাকে পছন্দ করি তাকে বসাবো, সেই পদ্ধতি চলে আসে। যদি তাই হয়, তাহলে ইলেকশনের যে পদ্ধতি আছে তার উপরে মানুষের আস্থা হারিয়ে ফেলবেন। কারণ আপনি আমি ভোট দিয়ে কি করব, প্রার্থী তো আগের থেকেই নির্ধারিত। এই কাজটি যে ক্যালিফোর্নিয়ায় হয়েছে, এটি এখন কিছুটা হলেও জিওপি অথবা রিপাবলিকান পার্টি আর যে কোনো পার্টি তারা দ্বিতীয়বার চিন্তা করবেন এই কাজটি করার আগে, এবং কাজটি সঠিক হয়েছে বলে আমি মনে করি। বাই দ্য ওয়ে, আমি দুটি কাজের একটিকেও সমর্থন করি না, কেন? মানুষের ম্যান্ডেটকে আন্ডারমাইন করে এই প্রসেসগুলি। ইটস নট গুড। এনিওয়ে, আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাচ্ছি। জি, আমি জাস্ট সেকেন্ড, আমার দর্শক শ্রোতাদের জন্য আর কি, আসলে জিনিসটা কি? জিনিসটা হলো যে আপনার ডেমোক্রেট কথার কথা বলি, ডেমোক্রেটরা যে এলাকায় ভোটার বেশি আছে, ডিস্ট্রিক্টটা এমন ভাবে করলেন যেখানে ওই ডিস্ট্রিক্টের ডেমোক্রেটদের সংখ্যা বেশি থাকে, যাতে করে আপনি জিতে আসতে পারেন। ওই ডিস্ট্রিক্টের বাউন্ডারিটা রিড্র করা হয়। এই জিনিসটা দর্শক শ্রোতাদের জন্য এইভাবে কেয়ারফুলি করা হয়েছে। যেমন আপনার রিপাবলিকান পকেট আছে এক জায়গায়, ওটাকে ভাগ করে দেওয়া হইলো, করে ডেমোক্রেটিক ইয়ের সাথে যোগ করা হলো, যেখানে তারা মাইনরিটি হয়ে যাবে, সুতরাং রিপাবলিকানরা জিততে পারবে না। এটি যেটি বলছেন এটি হলো জেরিম্যান্ডারিং। আর আমি যেটি বলছিলাম ডিস্ট্রিক্ট বাড়িয়ে নেওয়া, কারণ জেরিম্যান্ডারিং আমি আগে থেকে ঠিক করে লিখেছি। সো স্টেপ 1 স্টেপ 2। এনিওয়ে, এই প্রসেস এইখানে আমি থাকবো একটু। হাসান ফেরদৌস, আপনার কাছে যাচ্ছি। গ্যাভিন নিউসাম এখন কি ডেমোক্রেটদের একটি নতুন পথ দেখালেন, সাহস দিলেন? উনি কি, অনেকেই বলছেন উনি হয়তোবা আগামী নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে উঠতে পারেন। এটি কি আসলেই সেরকম কিছু, নাকি শুধু মিডিয়া হাইপ? আমি একটা চটকটে মন্তব্য করি অন রিডিস্ট্রিক্টিং। আপনি একটা ঠিক বলেছেন যে এই চেষ্টাটা আসলে অগণতান্ত্রিক। বিগেস্ট লুজার হচ্ছে আমেরিকার গণতন্ত্র। আমরা যারা ভোটার, আমাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। বিগেস্ট লুজার হচ্ছে আমরা।
সম্পূর্ণ অগণতান্ত্রিক, এটা মাথায় রাখতে হবে। এবং শুধুমাত্র যে টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া থেমে থাকবে কিন্তু তা নয়, এই রিস্ট্রিক্টিং আমরা দেখতে পাচ্ছি এখন আরো তিনটি, অ্যাটলিস্ট আরো তিনটি রিপাবলিকান স্টেটে হবে, নর্থ ক্যারোলাইনা, মিজোরি, নর্থ ক্যারোলাইনা এবং ইউটা, এই তিনটাতে অলরেডি থিংস আর আন্ডারওয়ে। এবং এর রেসপন্স ডেমোক্রেটরাও, যেখানে যারা মেজরিটি, তারা করবে। যেমন ধরা যাক ভার্জিনিয়াতে, মেরিল্যান্ডে, প্রবলেম নিউ ইয়র্কে, যেখানে ডেমোক্রেটরা মেজরিটিতে আছে, তারা চেষ্টা করবে আইনটাকে ব্যবহার করে, আইনটাকে সংশোধন করে তাদের পক্ষে ম্যাপটাকে কাটা। এবং এর ফলে হয়তোবা তারা গেইন করবে। আমি দেখতে পাচ্ছি, একটু আগে দেখলাম আমি, খুব পলিটিক্যাল রিপোর্ট, খুব নাম করা পলিটিক্যাল রিপোর্ট এটা, তারা বলছে 11টা সিটের ফলে ফ্লিপ হতে পারে, 11টা সিট। কিন্তু ওভারঅল তাদের হিসাবে হচ্ছে যে বেশি লাভ হবে রিপাবলিকানদের, কারণ রিপাবলিকান অনেক বেশি ডিস্ট্রিক্ট নিয়ন্ত্রণ করে এই মুহূর্তে। আচ্ছা, গেভিন নিউসম যে কাজটা করলো, খুবই অন্যায় কাজ একটা করেছে, খুবই অন্যায়। কেমন? কেননা ক্যালিফোর্নিয়ায় রিস্ট্রিক্টিং করবার জন্য একটি কমিশন আছে, একটি ইন্ডিপেন্ডেন্ট কমিশন এটা কাজ করার কথা। সেই কমিশনের অধিকার কেড়ে নেবার জন্য তিনি একটা গণভোটের আয়োজন করলেন। গণভোটের মাধ্যমে পাবলিক বললো হ্যাঁ ঠিক আছে তুমি এটা করতে পারো, তার মানে তিনি অধিকারটা গণভোটের মাধ্যমে অর্জন করলেন। কেন করেছেন আমরা বুঝিয়ে বলেছি, ইন রেসপন্স টু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ডিস্ট্রিক্ট এফার্টে। কিন্তু এর পেছনে রাজনীতিটা কি? রাজনীতি হচ্ছে যে সমস্ত আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে কে পড়লেন। দেখেন আপনি, আমি কথা বলছি কি নিয়ে, কেন ফাইন সবচেয়ে বড় স্টেটসে, কিন্তু এই মিড টার্মে তার নিয়ে কথা বলছি কেন আমরা? তার কারণ তিনি দাঁড়িয়েছেন ট্রাম্প সাহেবের বিরুদ্ধে। হি হ্যাজ টেকেন এ পজিশন এগেইনস্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ডেমোক্রেটিক পার্টির মধ্যে আমরা কি বলি, ডেমোক্রেট খুব দুর্বল, তাদের শীত দাঁড়া নেই, তারা ট্রাম্পের ধমক খেয়ে বসে পড়ে। নিউসাম বলছেন না আমি দাঁড়াবো না, আমি ভেঙে পড়বো না, আমি তোমাকে রেজিস্ট করবো, তোমাকে আমি চ্যালেঞ্জ করে দেবো আমি। এবং ক্লিয়ারলি মূল লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনে, 2028 সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সবচেয়ে ভোকাল ক্যান্ডিডেট তিনি হবেন এই বিশ্বাস থেকে। এবং ক্লিয়ারলি এই মুহূর্তে যদি বলা হয় কে এগিয়ে আছে এই নির্বাচনে দৌড়ে, অনেক আগে, এটা 3 বছর আগে বলছি আমরা, বাট ক্লিয়ারলি হি ইজ দি ফোররানার, তিনি অ্যাবসলিউটলি। ফলে এটা পুরোপুরি গেভিন নিউসামের নিজস্ব অঙ্কে, নিজস্ব ছকে কাটা একটা রাজনীতি। এর ফলে যেটা আপনি বললেন, আমরা যেটা বলছি, হ্যাঁ ইয়েস, গেভিন নিউসাম আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মধ্যে এই মুহূর্তে 1 নম্বর ক্যান্ডিডেট। জি, অসংখ্য ধন্যবাদ। মহসিন পাটোয়ারি, যাচ্ছে আপনার কাছে। শাটডাউন চলছে 38তম দিন আজ, দীর্ঘতম শাটডাউন, এবং এটি রিপাবলিকানরা বলছেন তাদের এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে? আপনার সিনেটে রিপাবলিকান মেজরিটি, কংগ্রেসে রিপাবলিকান মেজরিটি, প্রেসিডেন্ট একজন রিপাবলিকান প্রেসিডেন্ট। আপনারা যে শাটডাউন করলেন আমেরিকান ইতিহাসে লার্জেস্ট, এর আগেরটা 36 ছিল, এবার 38 ডেজ হলো। এই শাটডাউনের জন্য আপনি ডেমোক্রেটদের দৌড় দিতে পারবেন না। 3টা বডিতে আপনারা হলেন মেজরিটি। এখন তারপরেও যদি আপনারা এটাকে যদি একটা সলিউশন করতে না পারেন, এটা আপনাদেরকে একটা, আপনাদের এই অ্যারোগেন্সিটা শো করে যে আপনারা কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না। যে কম্প্রোমাইজটা, যে মেডিকেয়ার, যেটা হেলথ কেয়ারের যেটা সাবসিডিয়ারি, এই জিনিসটা একটা বিরাট জিনিস যেটা ডেমোক্রেটরা ধরে বসে আছে। এবং এটা সাধারণ মানুষের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সাধারণ নাগরিকদের জন্য এটা একটা ভালো পয়েন্ট ওরা ধরে আছে। সুতরাং ডেমোক্রেটরা বুঝতে পারছে যে যাই হোক আমাদেরকে কেউ ব্লেম করবে না, কারণ আমরা সরকারে নাই, আমরা হলাম সরকারের বাইরে। এই জন্যই তারা এই পজিশনটা নিয়েছে। আমার মনে হয় এটা রিপাবলিকানকে হার্ম করতেছে। এবং এটা বিশেষ করে আপনার ভার্জিনিয়াতে, অনেক সরকারি কর্মচারী থাকে, তো ওখানে ডিসিতে কাজ করে, ফেডারেল এমপ্লয়িজ আর ওভার দেয়ার, দে আর অলসো দে সাফার্ড এ লট, দে আর সাফারিং এ লট। যার জন্য এই নির্বাচনে ভার্জিনিয়াতেও তারা শো করেছে, দেখিয়েছে যে হাউ মাচ ডিসকন্টেন্ট তারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের উপর। হাসান ফেরদৌস, আমি 2টি প্রশ্ন দিব। একটি এই প্রসঙ্গের উপর যদি আপনি কোনো ফিডব্যাক দিতে চান আমাদেরকে, আর সেটার সাথে আমি ছোট্ট একটু অংশ জুড়ে দিব। সেটি হচ্ছে শেষ পর্যন্ত কে চোখের পলক ফেলবেন আগে, এটি এখন দেখার অপেক্ষা রয়েছে সারা জাতি, কারণ এই অবস্থা চলতে পারে না বেশি দিন।
ইতিমধ্যে সাধারণ মানুষের প্রভাব ফেলতে শুরু করেছে, এটি আপনি থাকলো। আমি এর সাথেই জানিয়ে দিতে চাই যে আমি একটু সময় নিয়ে বাংলাদেশ প্রসঙ্গটি আলাপ করতে চাই। কাজে আপনার এই মন্তব্য শেষ হলে আমি একটি প্রশ্ন, প্রথম বাংলাদেশের প্রসঙ্গে আপনাকে একটি প্রশ্ন তুলব। এটা আমরা শেষ করিনি আমরা, তাহলে জি। এই যে জনমত দেখা যাক, জি। ওপিনিয়ন পোল কি বলছে। তার আগে মনে করে দিই যে আমি ট্রাম্প সাহেব নিজে কিন্তু বলেছেন, ট্রাম্প সাহেব যে টুইটটা করেছিলেন, জি জি তিনি বলেছেন দুটো কারণে নির্বাচনে আমরা হেরেছি। এক, আমি ব্যালটে ছিলাম না, আর দুই নম্বর শাটডাউন আমাদেরকে হার্ট করেছে। হুম। ট্রাম্প নিজে অ্যাডমিট করছেন শাটডাউন আমাদেরকে হার্ট করছে, এবং গতকাল আমি জানি ডোনাল্ড ট্রাম্প সাহেব রিপাবলিকানদের ডেকে বলেছেন ফাইন্ড এ সলিউশন। তারা সলিউশন খুঁজে পাননি। আমরা জানি আজকেও ভোট হয়েছে, হুম। এবং সেই ভোটে আবারও ডেমোক্রেটদের প্রস্তাব, ডেমোক্রেটরা বলেছিল যে আমরা এক টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করি, আমরা আগামী 3 বছরের জন্য গ্যারান্টি দেই, আমরা সাবসিডি থাকবে আগামী 3 বছরের জন্য, না 1 বছরের জন্য সাবসিডি দিলে আমরা 3 বছরের সিআর বা কন্টিনিউ রেজলিউশন আমরা অ্যাডপ্ট করতে পারি। হুম। রিপাবলিকান রাজি হয়নি। চাপটা বাড়ছে উভয় পক্ষের উপরে কিন্তু, কারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সব ধরনের মানুষই। আমরা জানি কি 10% বিমান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকার বিভিন্ন এয়ারপোর্টে, 40% ক্যান্সেলেশন, 40% ক্যান্সেলেশন, মানে কত অসংখ্য ভাবাই যায় না, ভাবাই যায় না। এবং এর সঙ্গে জড়িত আমাদের অর্থনীতি, আমাদের ব্যক্তিগত, আমাদের জীবনযাত্রা সবকিছু জড়িত। ফলে সব উভয় দলকে কিন্তু কম বেশি এর জন্য দায়ী করা যেতে পারে। ওপিনিয়ন পোল দেখা যাক, আমার সামনে ওপিনিয়ন পোল দেখতে পাচ্ছি আমি, এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস এবং এনওআরসি ওপিনিয়ন পোল। তারা বলছে 10 জনের 6 জন, মানে 60% আমেরিকান মনে করে অপরাধ রিপাবলিকানদের, 60% বলছে, এটা অ্যাসোসিয়েটেড প্রেসের বিজ্ঞাপন। ইপসস সার্ভে, সেখানে দেখতে পাচ্ছি আমরা 54% বলছে অপরাধ রিপাবলিকানদের, 54% বলছে রিপাবলিকানদের। অন্য কথা, অধিকাংশ লোকই বলছে দোষটা তোমাদের। এখন দুটো ব্যাপার আছে, তোমাদের কেন? ভালো বলেছেন বাটোয়ারি ভাই, ক্ষমতার সমস্ত কেন্দ্র তোমাদের হাতে, তুমি প্রেসিডেন্ট, তুমি কংগ্রেস, তুমি সিনেট, তুমি সুপ্রিম কোর্ট, আর তুমি দোষ দেবে ডেমোক্রেটদের। তারা আর একটা কথা মাথায় রাখবেন, প্রেসিডেন্ট কিন্তু একবারও ডাকেননি। এই যে চলছে 38 দিন চলে গেল, প্রেসিডেন্ট ডেকে বলবেন তো, উনি তো দেশের নেতা, উনি ডেকে বলুন ভাই আসো কথা বলি কিভাবে সমাধান করা যায়। উনি কি বলেছেন আজকে? উনি আজকে বলেছেন, গতকালও বলেছেন যে ফিলিবাস্টার বন্ধ করতে হবে। নিয়মটা হচ্ছে যে সিনেটে 60টা ভোট পেলে একটা প্রস্তাব গৃহীত হয়, যে সমস্ত প্রশ্নে বাজেটের ইস্যু থাকে, আর্থিক বিষয় আছে, এমন প্রশ্নে আপনার 60টা ভোট লাগবে। 60টা ভোট তো রিপাবলিকানদের নেই, দে নিড 7 ডেমোক্র্যাটস, তো সেটা তো নেই। এই অবস্থায় তিনি বলছেন ফিলিবাস্টারকে বাদ দিতে হবে। ফিলিবাস্টার বাদ দিলে যে সংকট দেখা দেবে, আজকে না হয় রিপাবলিকান নিয়ন্ত্রণ ক্ষমতায় আছে, কিন্তু আগামীকাল পরশু যখন ফিরে আসবে ডেমোক্রেট, তখন ফলে রিপাবলিকানরা রাজি নয়। প্রেসিডেন্ট সাহেব সমাধানের বদলে আর একটা প্রবলেম ইনভাইট করছেন তিনি উভয় দলের জন্য। হ্যাঁ, এটা একটা দিক। ফলে আমার বক্তব্য হচ্ছে যে এই ফেলিয়ারটা ক্লিয়ারলি রিপাবলিকান নেতৃত্বের ফেলিয়ার, রিপাবলিকান পলিটিক্যাল ইস্টাবলিশমেন্টের ফেলিয়ার। কেমন? এবং যেটা আমরা দুজনই বললাম তা হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টি কিন্তু আগের যে 2019 সালের যে 35 দিনের লম্বা দীর্ঘতম শাটডাউন, আলটিমেটলি কিন্তু সুমার মেনে নিয়েছিলেন। তিনি প্রথমে বলেছেন ঠিক আছে কম্প্রোমাইজ করি আমরা, এবং সে কারণে তিনি সাফার করেছিলেন। তোমার তো শির দ্বারা নাই, আমরা বারবার বলেছি ডেমোক্রেট দাঁড়াতে পারে না। এইবারের এই শাটডাউনের মাধ্যমে ডেমোক্রেট বার্তা দিচ্ছে, এবং গত নির্বাচনে 4 তারিখ নির্বাচনে ডেমোক্রেটদের এই বিরাট ভিক্টরি খুব হেল্প করেছে। আর একটা কথা বলে শেষ করছি এখানে আমি, তা হচ্ছে যে আপনারা দেখবেন কোন রিপাবলিকান নেতা অলরেডি বলা শুরু করেছে দ্যাট ট্রাম্প ইজ রং। যেমন মার্জরি টেইলর গ্রিন, ক্যান ইউ বিলিভ ইট? অফ অল দ্য পিপল, মার্জরি টেইলর গ্রিন কি বলেছে? ডোনাল্ড ট্রাম্পের সময় নাই, তিনি খুব ব্যস্ত বিদেশিদের সঙ্গে কথা বলতে, আজকে এই নেতা কালকে ওই নেতা, তার কোনো সময় নেই। জাস্ট ইমাজিন করেন আপনি, রিপাবলিকান পার্টির একজন কট্টর ট্রাম্পপন্থী তিনি বলছেন ট্রাম্প সাহেব ইজ রং, ট্রাম্প সাহেব ভুল করছে, তিনি আমাদের জন্য কাজ করছেন না, তিনি কাজ করছেন নিজের জন্য। ফলে এই যে এক কথা বলা যায় যে ট্রাম্পের ম্যাজিক, আপনি যেটা একটু আগে বলছিলেন, ট্রাম্পের ম্যাজিক আসলে বোধহয় কমে আসছে। আমি একটি তথ্য দেই আপনাদের কাছে। আমারও খুব সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে মার্জরি টেইলর গ্রিনের কি হলো,
উনি তার ইসলাম বিদ্বেষ কমে গেল বা কমে যাচ্ছে, উনি প্রো প্যালেস্টাইন কথাবার্তা বলছেন, এখন ট্রাম্পের বিরুদ্ধেও দু চারটা কথা বলছে, এই প্যাকের বিরুদ্ধে তো যথেষ্ট কথা বলছেন। তো জানা গেল যে উনি আসলে জর্জিয়া থেকে সেনেটে লড়তে চেয়েছিলেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প না করে দিয়েছেন। কিন্তু তার ভোটিং রেকর্ড কিন্তু দেখবেন সব ওই প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষেই। ভেরি স্ট্রেঞ্জ। This tells you these people have no character. No character. Okay, হাসান ফেরদৌস, আমি আপনার কাছে থাকবো, তারপর আমি যাব মহসিন পাটোয়ারির কাছে বিভিন্ন প্রশ্নে বাংলাদেশ নিয়ে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আওয়ামী লীগ একটি চিঠি পাঠিয়েছে লিখিতভাবে, অবশ্যই চিঠি তো লিখিতই হবে, জাতিসংঘকে। তারা বলেছে যাতে বাংলাদেশে যে আগামী নির্বাচন হচ্ছে এটাতে যাতে কোনো রকম সহযোগিতা তারা না করে। এটি আপনি কিভাবে দেখেন? এটি একটি বড় প্রশ্ন। এটির রাজনৈতিক উদ্দেশ্যটা কি এবং কাজটা কি আসলে ঠিক হলো? ভাই, এই চিঠির কপি আমি প্রায় প্রতিদিন একটা করে পাই, আপনারা পান। এই চিঠির কপি আওয়ামী লীগের লোকাল কর্তা ব্যক্তিরা বা ঢাকা থেকে হতে পারে, প্রত্যেকেই পাঠাচ্ছে। জি, ইউএন সেক্রেটারি জনকে পাঠিয়েছে, ঢাকার ইউএনডিপি অফিসকে পাঠিয়েছে, এমন কোন লোকটি তারা বাকি রাখেনি। জি। কি বলছে তারা? এই নির্বাচন ইনক্লুসিভ না, রাইট। কারণ আমরা সেখানে নেই। হ্যাঁ। আমরা কারা? আমরা সেই দল গত 15 বছর যারা পরপর 3টে নির্বাচন করেছি এককভাবে। হ্যাঁ। অন্যদেরকে নেওয়ার প্রয়োজন বোধ করিনি আমরা। আমি তুমি নির্বাচন করে পার পেয়ে গেছি আমরা। রাইট। সেই দল এখন বলছে যে আমাকে বাদ দিয়ে নির্বাচন হতে পারে না। না, হতে পারে, সেটা গ্রহণযোগ্য হবে না। হয়তো একই কথা। মানে তারা অলমোস্ট ইমপ্লোর করছে, ভাই আমাকে অংশগ্রহণ করতে দাও। রাইট। এর ব্যাক স্টোরিটা কি? মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনকে বানচাল করা। কারণটা কি? আমি আগেও বলেছি, যদি আগামীকাল নির্বাচন হয়ে যায়, এই এখন যে সরকার, এটা একটা অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এদের লেজিটিমেসি নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। এরা বৈধ সরকার নয়, এদের কোনো অ্যাকশন বৈধ নয়। বাট ওয়ান্স উই হ্যাভ এন ইলেকশন, যেই মুহূর্তে আমাদের একটা নির্বাচন সরকার আসবে, তার বৈধতা প্রশ্ন করতে পারবেন না, কেউ প্রশ্ন করতে পারবে না, ভারতও পারবে না। এই ভারত যে এখন আমাদের সারাক্ষণ ইউনুসকে বলছে সে আইসিস এর লোক, সে পাকিস্তানের লোক, চীনের লোক, যে মুহূর্তে একটি বৈধ নির্বাচন হয়ে যাবে, তখন তো আর ভারতের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে এই অভিযোগ তোলা সম্ভব হবে না। ফলে সকল চেষ্টা হচ্ছে, নানাভাবে চেষ্টা হচ্ছে নির্বাচন ডিসরাপ্ট করা, যাতে নির্বাচন না হতে পারে। হোয়াট দে ওয়ান্ট, দে ওয়ান্ট দ্য মিলিটারি টেক ওভার। তারা চায় ওয়াকারুজ্জামান সাহেব ক্ষমতায় আসুক। নানাভাবে তারা, আপনি যান সোশ্যাল মিডিয়া যান, কি দেখেন আপনি? সারাক্ষণ বলা হচ্ছে ওয়াকারুজ্জামান একটা বিশ্বাসঘাতক। তিনি বিশ্বাসঘাতক কেন? তিনি কেন ক্ষমতা গ্রহণ করছেন না? আপনি ভাবুন, একদিকে তারা বলছে আমরা গণতন্ত্রের পক্ষে, ইনক্লুসিভ গভর্নমেন্ট না, অন্যদিকে তারা ইনভাইট করছে আর্মিকে টু টেক ওভার। একে বলে হিপোক্রেসি। আমার ধারণা যে ইতিমধ্যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে, স্টেশন ছেড়ে দিয়েছে, এবং সেই স্টেশনে, সেই নির্বাচনের ট্রেনে আওয়ামী লীগ যাত্রী নয়। And it can't be stopped. উত্তর, আপনার প্রশ্ন উত্তর দিয়ে বলে গেছি আমি, যে চিঠিটা পাঠিয়েছে ঢাকার ইউএনডিপি অফিসে এবং নিউ ইয়র্কের ইউএন সেক্রেটারি জেনারেলকে, তারা বলেছে কোঅপারেট করবে না। সরকারি সিদ্ধান্ত ওয়াশিংটন, নিউ ইয়র্কে বসে বা ঢাকার ইউএনডিপি অফিসে, দে ক্যানট রিভার্স ইট। আমাদের ফরেন অ্যাডভাইসে বলেছে এতে কোনো কাজ হবে না ভাই, এই চিঠি দিয়ে কোনো কাজ হবে না। আমি একটা সোভারেন স্টেট, আমার সার্বভৌম অধিকার আছে সিদ্ধান্ত গ্রহণের। তুমি চিঠি দিলে আর সঙ্গে সঙ্গে জাতিসংঘ বলে বসবে না, জাতিসংঘ তো সুপার স্টেট নয়, আমার উপর আর একটা স্টেট জাতিসংঘ নয়। জাতিসংঘ কাজ করে কিভাবে? সকল রাষ্ট্রের সম্মতির ভিত্তিতে। সেক্রেটারি জেনারেল কোনো আলাদা ক্ষমতাই নেই, তিনি কাজ করেন সকল সদস্যের সম্মতির ভিত্তিতে। ফলে এই চিঠির কোনো মূল্য হচ্ছে জিরো। আর আপনি যে নির্বাচনের ট্রেনের কথা বলছিলাম, সেই ট্রেনটি আসলে আওয়ামী লীগের স্টপেজে ছিল 15 বছর। সেটিতে তারাই বসেছিলেন, অন্য কাউকে উঠতে দেননি। এই আওয়ামী ট্রেনের যাত্রীও আওয়ামী লীগের, এর স্টেশন ম্যানেজার আওয়ামী লীগের, এর ড্রাইভার আওয়ামী লীগের, সিগন্যাল ম্যানও আওয়ামী লীগের, এর তেল সরবরাহকারী আওয়ামী লীগের। If it makes any sense. I don't know. Okay, I'm sorry. I had to laugh
বিকজ মানে কিছু কিছু কথা আছে যখন মানে হাসা ছাড়া কোনো উপায় নেই। নিজেকেই উন্মাদ মনে হয় নাকি তারা উন্মাদ, কে উন্মাদ বলা মুশকিল। দর্শক আপনারা এখন তারা বলবেন। বলছে হ্যাঁ, ইনক্লুসিভিটি। অফকোর্স অফকোর্স অফকোর্স। গত 15 বছর তুমি ছিলে কোথায় ভাই? গত 15 বছর তুমি কোথায় ছিলে? তারা মনে করে বাকি সবাই বোকার স্বর্গে বাস করছেন, শুধু তারাই চতুর। আচ্ছা, এনিওয়ে, মহসিন পাটোয়ারি, বাংলাদেশে আমরা দেখছি সহিংসতা বাড়ছে। এটি দায় কার? এটি কি শুধু অভ্যন্তরিক রাজনীতি, নাকি অনেকে বলছেন ভারতেরও ভূমিকা আছে, তারা বিভিন্ন বিষয় উস্কে দিচ্ছেন? আপনি কি তাই মনে করেন? থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত জিওপলিটিক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। বাংলাদেশ বিভিন্ন কারণে, আমরা ওটাকে এক্সপ্লেন করতে যাব না। এবং দীর্ঘদিন ধরে তারা আমাদের খুব ক্লোজ, গত সরকারের আমলে খুব ক্লোজ ওরা ছিল। এখন তাদের একটা স্বার্থ এখানে আছে। ইট ক্যান বি এ প্রেশার ট্যাকটিক হতে পারে তাদের পক্ষে, যাতে করে আগামীতে যারা নির্বাচিত হবে অথবা হওয়ার সম্ভাবনা আছে তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করে একটা চ্যানেল অফ কমিউনিকেশন সৃষ্টি করে। এটা একটা তাদের পক্ষে হতে পারে। আরেকটা জিনিস হলো যে সরকার গত 15 বছর ছিল, তারা এখন ক্ষমতায় নাই, এখন তারা দৌড়ের উপরে আছে। বাংলাদেশে ন্যায় হোক অন্যায় ভাবে হোক, আওয়ামী লীগ যেটা করেছে, বিএনপির সময় যেটা হয়েছে, ওই এটা এখন আপনার যখন কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন প্রক্রিয়া ছিল তখনও হয়েছে যে কেয়ারটেকারের সময় এর আগে যে সরকার ছিল সে সরকারের লোকদের বিরুদ্ধে কেসের পর কেস মামলা বাণিজ্য হতো, আর তারা দৌড়ের উপর থাকতো। উল্টা দিকে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে পরের বার বিএনপি আসতো, বিএনপি ক্ষমতা থাকলে আওয়ামী লীগ আসতো। সুতরাং এই সিস্টেমটার মধ্যে বাংলাদেশ এখনো আছে। সুতরাং এই পর্যায়ে যে যারা দৌড়ের মধ্যে আছে তারা চেষ্টা করতে পারে যে আমরা তো কোথাও নাই, আমাদেরকে নির্বাচন করতে দিচ্ছে না, সুতরাং আমরা যদি কিছু ডিসরাপ্ট করে নির্বাচনটাকে ফিরাই দিতে পারি তাহলে সরকার হয়তো বাধ্য হবে ভবিষ্যতে আমাদেরকে ইনক্লুসিভ যে কথাটা ভাই বললেন, ফেরদৌস ভাই বললেন, যে সেই জিনিসটা তারা হয়তো চিন্তা করবে। আর আওয়ামী লীগের নির্বাচন করবে কি করবে না, নির্বাচন করতে দিবে কি দিবে না, আওয়ামী লীগকে তো ব্যান করা হয়নি এখন। আর ব্যান করার রাজনীতি বাংলাদেশে ঠিক ভালো কাজ করে না। জামাতকে 4 বার ব্যান করা হয়েছে, 2 বার পাকিস্তানি আমলে, 2 বার বাংলাদেশের আমলে। যত ব্যান করে তারা তত অর্গানাইজড হয়, ক্ল্যান্ডেস্টাইন হয়ে। এখন দেখেন, they are one of the formidable force, I would say, ideological and formidable force in Bangladesh. Even আপনার আগামী নির্বাচনে অত্যন্ত ভালো করবে। আমি মনে করেছিলাম মেবি 15% ভোট পাবে, এখন তো আমার ধারণা অ্যাসেসমেন্ট দে মাইট গেট 25%, ইভেন মোর। জি, এই জিনিসগুলো ওরা তো করবে, আওয়ামী লীগ করবে। এখন কথাটা হলো কি, আওয়ামী লীগকে আপনি নির্বাচন করতে, আওয়ামী লীগের সব লোকগুলো তো ক্রাইম করেন, যারা ক্রাইম করছে তাদের সাজা। আওয়ামী লীগ এজ এ দল হিসাবে ক্রাইম করেছে কিনা এটা কোর্ট বলতে হবে না, ব্যক্তি হিসাবে শেখ হাসিনার প্রশাসন যন্ত্র ইনক্লুডিং পলিটিশিয়ান তারা করেছে। সুতরাং এই জন্য আপনি সমস্ত দলকে ব্যান করবেন কিনা, নির্বাচন করতে দিবেন কিনা, এবং নির্বাচন করতে না নিলে সমস্যাটা কি হতে পারে। ইভেনচুয়ালি এই লোকগুলা ভোট দিবে, কোন ভোট দিবে, আইদার জামাতকে দিবে অথবা বিএনপিকে দিবে। এই জিনিসগুলো আর কি তাদের ইন্টারনাল জিনিসগুলো আমি ঠিক এক্স্যাক্টলি বাংলাদেশের ভিতরে নাই তো, পাকিস্তান কি জিনিসগুলো গুটি কিভাবে চালতেছে বুঝতেছি না এখান থেকে আর কি। এই জিনিসগুলো আমি আপাতত বাইরে থেকে মনে করি যে ইনক্লুসিভনেসটা হলে ভালো হতো। যারা ক্রাইম করেছে তাদেরকে শাস্তি দিতে হবে, এটা যাতে ভবিষ্যতের জন্য আমাদের প্রজন্ম দেখে যে এটা করে পাওয়া যাবে। এই প্রশ্নটি আমি আপনাকে করেছিলাম তার কারণ কি, যতদূর আমি বুঝতে পারছি যে ভারত থেকে যেই অনুরোধটি আসছে যে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে হবে এই নির্বাচনে, এখানেই যদি শেষ হতো তাহলে কথা নয়। তারা চান আওয়ামী লীগ অন্তর্ভুক্ত হোক এবং সেই আওয়ামী লীগের নেতৃত্ব হাসিনার হাতেই থাকুক এবং এই হাসিনাই ক্ষমতায় ফেরত আসুক, এরকম একটি ভাব, প্রচ্ছন্ন ভাব আমার কাছে মনে হয়েছে। সেটি একটি, আমি মনে করি, একটি আশঙ্কাজনক ব্যাপার, ইন মাই ওপিনিয়ন, বাই দ্য ওয়ে। ওকে, আপনার পক্ষে চিন্তা আমি তো অ্যাড করি। আমি এই মুহূর্তে হাসিনা কোথায় বসে? ভারতে, অবশ্যই দিল্লিতে বসে কার আতিথ্যে, কার হসপিটালিটিতে আছেন, মোদী সরকারের, ভারতের সরকারের প্রোটেকশনে আছেন, সেখানে বসে তিনি কি করছেন? আমি শেষ এক্সাম্পল দিই। আমি এই গত এক সপ্তাহে কি জানতে পারছি, আমরা কোটি কোটি ফলস টাকা বাংলাদেশে প্রবেশ করেছে। কোটি, একটা হিসাব দেখছি 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশে প্রবেশ করেছে, নকল টাকা প্রবেশ করেছে। লক্ষ্যটা কি এর?
ভারত থেকে এসছে কিন্তু, এবং এই টাকাগুলি এমন দেখে বোঝা যায় না। গতকাল যমুনা টিভি রিপোর্ট করেছে, আমাদের কপি দেখিয়েছে, এই টাকা হাতে দিয়েও বোঝা যায় না। মাগুরা একটি ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে দেখতে পাচ্ছি আমরা টাকা এভাবে হাত বদল হয়েছে, ভারত থেকে এসছে। মূল লক্ষ্যটা কি? আমাদেরকে ক্রিপল করে দেওয়া, জি, অর্থনীতিকে ক্রিপল করে দেওয়া। আর ভারতে বসে আওয়ামী লীগের নেতৃত্ব যে আছে তারা কি করছে? এই যে বাংলাদেশে যে এখন রাজনৈতিক সহিংসতা হচ্ছে তার একটা বড় কারণ আওয়ামী লীগ, ওকে, কোনো সন্দেহ নাই। তারা চাচ্ছে, আমি যেটা আগে বললাম, তারা চাচ্ছে এই মুহূর্তে নির্বাচনকে ডিসরাপ্ট করতে। কারণ নির্বাচন একবার হয়ে গেলে আওয়ামী লীগের চিৎকার, অবৈধ সরকার, অবৈধ সরকার, এই চিৎকার করার সুযোগই থাকবে না। জি, ফলে দে ডোন্ট ওয়ান্ট দ্য ইলেকশন টু টেক প্লেস। জি, জি। আমাদের হাতে সময় একেবারেই কম। আমি একটি প্রশ্ন করবো, আপনার হাতে 1 মিনিটের মতো সময় থাকবে হাসান ফেরদৌস। এই যে গণতান্ত্রিক পরিবর্তনের কথা আমরা বলছি, বাংলাদেশে আলোচনা হচ্ছে, কিন্তু অনেক দলই কিন্তু এখনো ঐক্যবদ্ধ নয়, তার মধ্যেই গণভোটের কথাটা আসছে, এটা কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? হাবিব ভাই, আমরা এটাকে বলে জন্মকালীন প্রসবকালীন যন্ত্রণা। প্রসবকালীন যন্ত্রণা। আমরা বাংলাদেশ লিটারালি গত 15-20 বছরের এই দীর্ঘ যন্ত্রণার পরে নতুন ভাবে জন্মগ্রহণ করেছে। এই বিপ্লবটা নতুন জন্মের একটা প্রমাণ। ফলে প্রসব যন্ত্রণা থাকবেই। এই যে ভায়োলেন্সটা আমাদের দেশে, এই আমাদের দেশের যে গণতন্ত্র প্র্যাকটিস করি আমরা, সেই গণতন্ত্র প্র্যাকটিসে ভায়োলেন্সটা ইজ এ কমন থিং। একইভাবে রাজনৈতিক মতের অভাবও, মতের অসাম্যটাও খুব কমন ব্যাপার। কিন্তু মজা কি দেখেন আপনি, পরপর দুটো ইভেন্ট দেখলাম আমরা, একটা ঘোষণা, একটা সনদ, তার অ্যাডপশন দেখেছেন আপনি? তাদের ছিল কারা? প্রত্যেকটি দল, এনসিপি ছাড়া, একটি ছোট দল ছাড়া, প্রত্যেকটি দল একই সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে স্বাক্ষর করছে। কোলাকুলি, আমি দেখেছি কোলাকুলি করছে। কবে দেখেছি আমরা বিরোধী দল পাশাপাশি দাঁড়িয়ে কোলাকুলি করছে? তার মানে একটা গুণগত পরিবর্তন এসেছে আমাদের রাজনীতিতে। কিন্তু এই মুহূর্তে যা ঘটছে তা হচ্ছে মাঠ দখলের রাজনীতি। দল থেকে জিততে হলে আমার মাঠ দখল করতে হবে তো, আর মাঠ দখল করার প্রক্রিয়া একটাই আমাদের দেশে, তাই করছে। ফলে এইটা অতিক্রম করতে এই ফেজটা অতিক্রম করলে আমার বিশ্বাস আমরা একটা গুণগতভাবে ভিন্ন রাজনৈতিক সংস্কৃতিতে প্রবেশ করব। ওকে, হাসান ফেরদৌস, প্রফেসর মহসিন পাটোয়ারি, আপনি মনে হয় কিছু বলতে যাচ্ছিলেন? না, আমি এগ্রি করি ফেরদৌস ভাই যেটা বলছেন, এটা একটা গুণগত পরিবর্তন। শেরে বাংলার যে কথা, একশের ব্যাংক জীবন্ত ব্যাংক মাপা যাবে না, আমি এই 30-40টা পার্টি যখন একত্র হয়ে পড়ছে তখন আমি বলছি আল্লাহ, যাই হোক, অ্যাটলিস্ট গুড সেন্স প্রিভেইল টু দ্যাম, বসতেছে, কথা বলতেছে, এটা আমাদের জন্য ভালো। হ্যাঁ, শেষবার আমি দেখেছিলাম দুটি পার্টি, সব পার্টি না, আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়েছিল এরশাদকে ক্ষমতা থেকে নামানোর সময়। সে সময় হয়তো আপনার মনে আছে, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, মোদের কোনো বিবাদ নেই, এ ধরনের একটি স্লোগান তখন খুব চালু ছিল। সাময়িক, হাস্যকর, বাট ট্রু, বাট দিস ইজ আনপ্রেসিডেন্টেড। হাসান ফেরদৌস, মহসিন পাটোয়ারি, আপনি বিদায় নিচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।